ভোট ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ জয়ী হলে কখনো রাতে ভোট হবে না বললেন আলী রিয়াজ। তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪১ প্রার্থিতা বৈধ ঘোষণা, ২৪ আবেদন নামঞ্জুর, একজন অনুপস্থিত, ৪ আবেদনকারী এখনও অপেক্ষমান। ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায় প্রত্যয় বিএনপির, প্রতিবেশী সহ সবার সঙ্গে বন্ধুত্ব চায় জামায়াত। এবং কারফিউ দিয়ে গণহত্যায় অভিযুক্ত সালমান আনিসুলের বিচার শুরু, সাক্ষ্য ১০ ফেব্রুয়ারি, সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। ভোট ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে যমুনায় ২০১৪, ১৮ এবং ২৪ সালে জাতীয় নির্বাচনের অনিয়ম দুর্নীতির বিষয়ে প্রতিবেদন জমা দেয় কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা একথা বলেন। তিনি জানান, গেল ৩ নির্বাচনে দেশের মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। গণভোটে হ্যাঁ জয়ী হলে আর কখনো রাতে ভোট হবে না বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। গেল ১৬ বছর নির্বাচনের নামে প্রতারণা করা হয়েছিল, এর পথ চিরতরে বন্ধ হবে বলেও জানান তিনি। সোমবার রাজশাহীতে ইমাম সম্মেলনে একথা বলেন আলী রিয়াজ। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়, তবে আসন্ন গণভোটে জনগণ সম্মতি দিলে দেশে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। 12 ফেব্রুয়ারি যদি এই গণভোট এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে, তাতে কি হবে? 54 বছরে আমাদের যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখবো। যেই বিচার ব্যবস্থা বলে রাষ্ট্রপতি একটা দণ্ডিত অপরাধীকে ইচ্ছা মতো তিনি মাফ করে দিতে পারেন, সেটা আপনারা রাখতে চান না চান না। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১ সম্ভাব্য প্রার্থী। বৈধ প্রার্থীর বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা বহালের সিদ্ধান্ত গেছে বিএনপির কিশোরগঞ্জ ৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুলের পক্ষে। এদিন ২৪ প্রার্থীর আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন এবং ১ আবেদনকারী অনুপস্থিত ছিলেন। আর ৪টি আপিল আছে এখনও অপেক্ষমান তালিকায়। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয় সোমবার সকাল ১০টা থেকে। এদিনে স্থগিত একটি আপিল ছাড়াও শুনানি হয় ৭০টি আপিলের। এদিনে আলোচনায় ছিল কিশোরগঞ্জ ৫ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুলের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে একই আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুরের করা আপিল। আপিলের রায়ে প্রার্থিতা টিকেছে সৈয়দ এহসানুলের। বিএনপি মনোনীত কিশোরগঞ্জ ৫ আসনের প্রার্থী, আমার বৈধ মনোনয়নের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী, যার প্রাথমিক বাছাইয়ে উনি অবৈধ বিবেচিত হয়েছিলেন, তিনি আমার বৈধ মনোনয়নের বিষয়ে অ্যাপিল করেছিলেন। আজ নির্বাচন কমিশন সেই অ্যাপিলটি খারিজ করে দিয়েছেন। আমার মনোনয়নপত্রটি বৈধ আছে। এছাড়া গোপালগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হকের বিরুদ্ধে 2টি আপিল শুনানির উভয়টির নিষ্পত্তি হয়। এতে প্রার্থিতা ফিরে পান তিনি। টাকাওয়ালা মানুষ তো, তারা চায় তার বিরুদ্ধে কোনো লোক না থাকুক। এটা তো গত 18 সালে সে পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে তাকে দেওয়া হয়েছিল, সে তখনও ঋণ খেলাপি হয়ে বের হয়ে গেছিল। এবারও তার যৌথ নাগরিকত্বের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিল খিলাপির বিরুদ্ধে আপিল করা হয়েছে। সেটা বোধহয় আগামী 18 তারিখে শুনানি হবে। বিভাগীয় কমিশনার অফিস থেকে 4 তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। তো এই নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য। অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। 1% ভোটারের স্বাক্ষর, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব অভিযোগ আমলে নিয়ে 25 জনের প্রার্থিতা বাতিল করে ইসি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি, এটা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে। আর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ, বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও অনেক মুখরোচক গল্প বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। সোমবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়াটা হতাশাজনক। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। ক্ষমতায় গেলে অভিন্ন নদীতে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ের কথা বলেন তিনি। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বাংলাদেশের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে বেগম জিয়া ছিলেন অগ্রগামী। দেশকে এগিয়ে নিতে রাষ্ট্র কাঠামোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার জরুরি। সংস্কার কারা? সংস্কার কি? সংস্কার হলো রাষ্ট্র কাঠামোর সংস্কার। সোজা কথা না, এটা মানব জাতিকে আমাদেরকে সংস্কার করতে হবে। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহি সরকারের একজন প্রতিনিধি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে। এছাড়া শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সঠিক পরিকল্পনা দরকার। দেশে সম্পদের যে উৎপাদন, যে সম্পদ সৃষ্টি, সেই সম্পদ সৃষ্টি করি এবং আমরা সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের দরিদ্র মানুষের প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি। শ্রমিকরা দেশের বড় অংশ উল্লেখ করে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে কোনো বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের প্রচলিত শ্রম আইন এবং আমাদের দেশ রাষ্ট্র হিসাবে যেসব আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়েছেন, বিভিন্ন কনভেনশন এবং কভেনেন্ট রেটিফিকেশনের মাধ্যমে, তার আলোকেই আমাদের এই সভা। আগামীতে যারা ক্ষমতায় যাবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব তাদের উপর বর্তাবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব পালনের উদ্যোগ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কাল জামাত নেতৃত্বাধীন 11 দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। ভোটের পরিবেশ নিয়ে সংশয় শঙ্কার বিষয় সরকার ও ইসিকে জানানোর কথা বলেন জামাত আমির। সরকার গঠন করলে প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও বলেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত ইসলামী আমিরের সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাতে যান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠকে আসন্ন নির্বাচন বিষয়ে সার্বিক খোঁজখবর নেন পর্যবেক্ষক সংস্থাটি। পরে ডাক্তার শফিকুর রহমান বলেন, ভোট নিয়ে সংশয় শঙ্কার বিষয়ে জানতে চেয়েছে ইইউ পর্যবেক্ষক দল। আশঙ্কা থাকলেও বাইরের কাউকে না জানিয়ে প্রথমে নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাওয়ার কথা উল্লেখ করেন তিনি। তারা জানতে চেয়েছেন যে আমাদের কোনো স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে কিনা। আমরা বলেছি অবশ্যই আছে, কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি না। আমাদের এই কনসার্নগুলো মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো। প্রধানত নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। নির্বাচনে জয়ী হলে বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার কথা জানিয়ে আমির বলেন, বিরোধী দলে গেলে সরকারের গঠনমূলক সমালোচনাও করবে জামায়াত। আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে, আমাদের নাইবরদের সাথে কেমন হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক
রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। মঙ্গলবারের মধ্যে 11 দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান আছে। কালকে আপনারা ইনশাআল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। রাষ্ট্র সংস্কার আর ক্ষমতার ভারসাম্য চাইলে সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান জামাত আমির। আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যা, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আগামী 10 ফেব্রুয়ারি। 2 আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা জানিয়েছে প্রসিকিউশন। এদিকে লিভার সিরোসিসে আক্রান্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। সুরাইয়া মুনির রিপোর্ট। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। মামলা থেকে দুজনের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লর্ডের ট্রাইব্যুনালের কাছ থেকে, এবং ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন 10/2। সংবাদ সম্মেলনে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে আন্দোলনকারীদের চিহ্নিত করতেই জুলাই আগস্টের উত্তাল সময়ে কারফিউ জারি করা হয়। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিকে লিভার সিরোসিসে আক্রান্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে হওয়া যুগান্তকারী মামলার বিচার শুরু হয়েছে। 1 দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে প্রথম গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি। ধারণা করা হচ্ছে বিচারের ফলাফল মিয়ানমারের পাশাপাশি আইসিজেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলাগুলোতেও প্রভাব ফেলতে পারে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। 2017 সালের জুলাই মাসে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা হামলা হয়। সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসাকে এই হামলার জন্য দায়ী করে মিয়ানমারের সরকার। পরে এ হামলার জের ধরে ওই মাসেই রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। বর্মী সেনাবাহিনীর লাগাতার হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সামনে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ সহ আশপাশের বিভিন্ন দেশে পালাতে শুরু করে। সেই সময় প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তারা এখনও বাংলাদেশেই আছেন। 2017 সালে বেসামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানের পরপরই জাতিসংঘের একটি অনুসন্ধানী দল এর তদন্ত করে। সেই তদন্ত প্রতিবেদনে সেনাবাহিনীর অভিযানকে গণহত্যামূলক তৎপরতা বলে উল্লেখ করা হয়েছে, যার উপর ভিত্তি করে 2019 সালে বৈশ্বিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা মামলা করেছিল গাম্বিয়া। সেই মামলারই শুনানি শুরু হচ্ছে সোমবার। জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যে মামলাটি নথিবদ্ধ করা হয়েছিল, সেই মামলার তদন্তকারী দল ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কৌমজিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রায় 1 দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের গণহত্যা মামলার বিচার শুরু হচ্ছে আইসিজিতে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।
টেকনাফে সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সকালে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আরাকান আর্মি মাইন পুঁতে রেখেছিল বাংলাদেশের অংশে। সকালে নিজের চিংড়ি ঘের দেখতে গেলে বিস্ফোরণের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের। গতকাল বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে আহত শিশু হুজাইফা সুলতানা আইসিইউতে রয়েছেন। এ সময় আদিল নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়, তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকে 7টি ভুয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ঋণের নামে 47 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 38 জনের বিরুদ্ধে পৃথক 7টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এতে প্রধান আসামি সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই, ইউসিবির সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী সহ অন্যরা। এবারে খেলার খবর। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। মূলত 3 বিষয়ে ঝুঁকির মুখে পড়তে পারে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা। আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দল এক চিঠিতে এমনটাই জানিয়েছে বলে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা। তাই পাকিস্তানের মতো অন্য কোনো ভেন্যুতে খেলাটাই বাংলাদেশ দলের জন্য বেশি নিরাপদ বলেও মনে করেন তিনি। মুদাসির আলীর প্রতিবেদন। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাফুফে সভাপতির সঙ্গে আলোচনাও করেন তিনি। পুরো বাফুফে ঘুরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, জানান ফুটবলের জন্য মাঠ বরাদ্দের কথা। ঢাকা স্টেডিয়াম, সিলেট এবং চিটাগাং, এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্টের আয়োজনের প্রয়োজন পড়ে ওনারা সেখানে আয়োজন করবে। এরপরই আসে আসন্ন টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসি নিরাপত্তা দলের পরামর্শ বিষয়ক চিঠির কথা। এর বিস্তারিত নিয়ে কথা বলেন তিনি। 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। নথি স্বীকার না করে শ্রীলঙ্কার মাটিতে খেলাটাই বাংলাদেশ দলের জন্য নিরাপদ বলে জানান আসিফ নজরুল। যদি আপনার কলকাতার থেকে চেঞ্জ করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কা দেওয়া যায়, কোনো সমস্যা না। এদিকে কথা বলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। চলতি বছর বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন প্রসঙ্গে কথা বলেন তিনি। আমরা যদি সাফ হোস্ট করতে চাই, আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে। যদিও সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আমরা হোস্ট হিসেবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট হোস্ট করতে পারি। সো ইটস অনগোয়িং ডিসকাশন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভোট ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ জয়ী হলে কখনো রাতে ভোট হবে না বললেন আলী রিয়াজ। তৃতীয় দিনের আপিল শুনানিতে 41 প্রার্থিতা বৈধ ঘোষণা, 24 আবেদন নামঞ্জুর, 1 জন অনুপস্থিত, 4 আবেদনকারী এখনও অপেক্ষমান। ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রত্যয় বিএনপির, প্রতিবেশী সহ সবার সঙ্গে বন্ধুত্ব চায় জামাত। এবং কারফিউ দিয়ে গণহত্যায় অভিযুক্ত সালমান আনিসুলের বিচার শুরু, সাক্ষ্য 10 ফেব্রুয়ারি, সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।